হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য যে সিলেবাসের অন্তর্গত রয়েছে শব্দার্থ তত্ত্ব, এই শব্দার্থ তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। যদিও এটা এখন দেওয়ার সময় ছিল না, তাও তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছো, কমেন্ট করেছো যে এটা তোমাদের দিলে ভালো হয়, তোমরা এটা বোঝোনি। তো তাই ভাবলাম আজকে এমন একটা ট্রিক্সে তোমাদেরকে এটা বুঝিয়ে দেব, আর কিন্তু কখনোই ভুলবে না। তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই যে চারটি উৎকর্ষ, অপকর্ষ, সংকোচন, প্রসারণ রয়েছে অর্থের, এই সমস্তটা জানতে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তোমাদের হয়তো কালকে এক্সাম রয়েছে, তোমরা অনেকেই আবার জানাচ্ছিলে আমাকে। তো এক্সামের আগে একবার হলেও এই ভিডিওটা দেখে নাও। পুরো শব্দার্থ তত্ত্ব সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে শব্দার্থ তত্ত্ব সম্পর্কে জানাবো, শব্দার্থ তত্ত্ব কাকে বলে। তোমরা যদি মেন বিষয়টাই না বোঝো তাহলে কিন্তু ভেতরেরগুলো কী করে বুঝবে। শব্দার্থ তত্ত্বের আবার ভাগ রয়েছে অর্থের উৎকর্ষ, অর্থের অপকর্ষ, অর্থের সংকোচন আর অর্থের প্রসারণ। এই চারটি কিন্তু তোমাদের সিলেবাসে মেনশন করাই রয়েছে। চলো আমরা দেখে নেব শব্দার্থ তত্ত্ব কাকে বলে। তার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে দাও এরকমই নতুন নতুন ভিডিও পেতে। আর তোমরা অবশ্যই তোমাদের চাহিদা অনুযায়ী কমেন্ট করতে থাকবে, কারণ তোমাদের কমেন্ট পেয়েই কিন্তু আমি ভিডিও দিতে আগ্রহী হয়ে থাকি। তাছাড়া কিন্তু আমি বুঝতে পারি না তোমাদের কীরকম ভিডিও লাগবে আর কি। আমিও সারাদিন খুব ব্যস্ত, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি। আজও সেরকমই একটা ব্যস্ততার মধ্যে কেটেছে, কারণ 5টা-6টা ক্লাসের পর যখন বাড়ি ফিরে আসি, ক্লাস করানোর পর, তারপরে এসে আর এই ভিডিও করতে ভালো লাগে না। কিন্তু তাও আমি বসেছি, তোমাদের কমেন্ট এত এসেছে যে না, ভিডিও দিয়ে পারছি না। চলো আমরা জেনে নিই আজকে শব্দার্থ তত্ত্ব কাকে বলে। দেখো, একটি শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেই শব্দের অর্থ কিভাবে বদলায়, বাড়ে বা বিশেষ রূপ পায়, সেই বিষয়টাই হচ্ছে শব্দার্থ তত্ত্ব। একটা শব্দ যখন একটা বাক্যে ব্যবহৃত হচ্ছে, তোমরা ইমাজিন করো ব্যাপারটাকে, যে একটা শব্দ একটা বাক্যে ব্যবহৃত হচ্ছে, তখন সেই শব্দের যে অর্থটা রয়েছে সে অর্থটা কিভাবে বদলাচ্ছে, কিভাবে বাড়ছে, কিভাবে বিশেষ রূপ পাচ্ছে, এই যে পুরো বিষয়টা হচ্ছে, এটাই হচ্ছে শব্দার্থ তত্ত্ব। এটা তোমাদেরকে বোঝানোর জন্যই আমি সংজ্ঞাটা দিলাম। তোমাদের এক্সামে যদি চলেও আসে শব্দার্থ তত্ত্ব কাকে বলে, তোমরা এটা লিখে আসতে পারো। এরপরে আমরা চলে এসেছি তোমাদের সিলেবাসে মেনশন করা অর্থের উৎকর্ষ। অর্থের উৎকর্ষ যদি আমি সহজ ভাষায় তোমাদের কাছে সংজ্ঞাটা তুলে ধরি, তাহলে দেখো আমি লিখেছি, যখন কোনো শব্দের অর্থ আগের তুলনায় উন্নত, সম্মানজনক বা উচ্চ পদ মর্যাদা সূচক হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে অর্থের উৎকর্ষ। শব্দের মানটা কি হচ্ছে, ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে, আমি যতক্ষণ না তোমাদের কাছে এক্সাম্পলটা তুলে ধরছি ততক্ষণ তোমরা কিন্তু বিষয়টা বুঝতে পারবে না। আরও একবার আমরা সংজ্ঞাটা পড়ে নেব। একটা কোনো শব্দ, সেটা অর্থ, সেই শব্দের যে অর্থ রয়েছে সেটা আগের তুলনায় কি হচ্ছে, উন্নত হচ্ছে, সেটা আরও সম্মান পাচ্ছে, সেটা উচ্চ মর্যাদা সূচক হচ্ছে, সেটা হচ্ছে অর্থের উৎকর্ষ। শব্দের মানটা কি হচ্ছে, ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। একটা এক্সাম্পল আমি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, যেমন দাস, দয়াকার দন্তস্ব দাস, এটা আগে অর্থ কি ছিল, চাকর বা কৃতদাস, যারা কাজ করে মালিকের কথা শোনে, চাকর তোমরা সকলেই জানো। তো সেই অর্থে কিন্তু এই কথাটা বোঝানো হতো, ব্যবহৃত হতো। এখন কি হচ্ছে, ঈশ্বরের দাস, ভক্তি ও সম্মানের অর্থ এটা। কিন্তু এখানে শব্দটি নিচু অর্থ থেকে সম্মানজনক অর্থে কিন্তু এসেছে। প্রথমে নিচু ছিল, চাকর কৃতদাস ছিল, কিন্তু সেটা পরিবর্তিত হয়ে গিয়েছে ঈশ্বরের দাস, সেটা ভক্তি ও সম্মানের অর্থে বোঝানো হয়েছে। তাই এটি কি হচ্ছে, শব্দের অর্থের উৎকর্ষ ঘটছে। তাহলে উৎকর্ষ জিনিসটা কি আরও একবার বলে দিই। উৎকর্ষ হচ্ছে
খারাপ থেকে ভালোর দিকে যাচ্ছে। যেটা আগে অর্থ হতো খুব নিচু মানের করে, নিচু অর্থে, সেটা সম্মানজনক অর্থে পৌঁছেছে, তখন সেটা হচ্ছে অর্থের উৎকর্ষ। আরও একটু ডিটেলসে তোমাদের ছোট্ট মতো একটা সংজ্ঞাতে বুঝিয়ে দিই আমি অর্থের উৎকর্ষ ব্যাপারে। যখন কোনো শব্দ সময়ের সাথে সাথে সম্মান বা মর্যাদা পায়, কোনো শব্দ যখন সময়ের সাথে সাথে মর্যাদা পাচ্ছে, সম্মান পাচ্ছে, তখন তাকে অর্থের উৎকর্ষ বলা হয়। যেমন আমরা দাস এখানে দেখলামই। আশা করছি তোমরা এই যে অর্থের উৎকর্ষ, এই বিষয়টি পুরোভাবে জেনে গেলে। এরকম যদি শব্দ থাকে তাহলে তোমরা অতি শীঘ্রই ধরে নিতে পারবে সেটা অর্থের উৎকর্ষ। এরপরে আমরা নেক্সট দেখব তোমাদের অর্থের অপকর্ষ। এটা ঠিক বিপরীত, আমরা বুঝতে পারছি। কি সংজ্ঞা দিয়েছি চলো একবার পড়ে নিই। যখন কোনো শব্দের অর্থ আগের চেয়ে খারাপ, তুচ্ছ বা নিন্দাসূচক হয়ে যায়, তখন তাকে বলে অর্থের অপকর্ষ। মানে আগের কোনো শব্দ মানে আগের চেয়ে খারাপ হয়ে যাচ্ছে, তুচ্ছ হয়ে যাচ্ছে, নিন্দাসূচক হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অর্থের অপকর্ষ। মানে শব্দের মানটা কি হচ্ছে, নিচের দিকে দিনের পর দিন নেমে যাচ্ছে। সেটাতেই আমরা বুঝে যাব যে এটাতে কি হচ্ছে, অর্থের অপকর্ষ। অর্থের উৎকর্ষের ঠিক বিপরীত হচ্ছে অর্থের অপকর্ষ। এগুলো মাইন্ডের মধ্যে তোমরা ঠিক করে নেবে। অপকর্ষ, উৎকর্ষ ঠিক বিপরীত জিনিস, তাই বলে গুলিয়ে ফেলো না অপকর্ষের জায়গায় উৎকর্ষ, উৎকর্ষের জায়গায় অপকর্ষ, এটা করে ফেলো না। আমি একটা অপকর্ষ তোমাদের এক্সাম্পল দিয়েছি, দেখো মূর্খ। আগের অর্থ ছিল সাধারণ মানুষ, সাধারণ মানুষকে আগেকার দিনে মূর্খ বলা হতো। এখন সেটা কি বোঝানো হয়, বুদ্ধিহীন ব্যক্তি, যার বুদ্ধি নেই, সেই ব্যক্তিকে এখন বোঝানো হচ্ছে মূর্খ। অর্থের মান কি হয়েছে, নেমে গেছে। তাহলে এটি কি হচ্ছে, অর্থের অপকর্ষ। যখন অর্থের মানটা নেমে যাচ্ছে, খারাপ দিকে বোঝাচ্ছে, তখনই আমরা সেটা বুঝে নেব যে সেটা হচ্ছে অর্থের অপকর্ষ। আশা করছি তোমরা অর্থের অপকর্ষ সম্বন্ধেও বিস্তারিত জানতে পারলে, বুঝতে পারলে। তাও আরও একবার আমি তোমাদেরকে একটা ছোট্ট করে সংজ্ঞা দিয়ে দিচ্ছি। শব্দের অর্থ যখন সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায়, তখন সেটাই অর্থের অপকর্ষ। সময়ের সাথে সাথে শব্দের মানটা কি হচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে, সেটাই হচ্ছে তোমাদের অর্থের অপকর্ষ। আশা করছি তোমরা অর্থের উৎকর্ষ আর অর্থের অপকর্ষ সম্পর্কে ভালোভাবে বুঝতে পারলে। এরপরে আমরা জেনে নেব তোমাদের পাঠ্য সিলেবাসে মেনশন রয়েছে যে পাঠটি, সেটি চলো দেখে নিই কী রয়েছে। অর্থের সংকোচন। অর্থের সংকোচন জিনিসটা কি? যখন কোনো শব্দের অর্থ আগে অনেক ব্যাপক ছিল, কিন্তু পরে একটি সীমিত অর্থে ব্যবহার হতে থাকে, তখন তাকে অর্থের সংকোচন বলে। মানে অর্থ কি হচ্ছে, ছোট হয়ে যায়। এটা একটু বুঝতে সময় লাগবে, আরও একবার আমি সংজ্ঞাটা পড়ে দিই। যখন কোনো শব্দের অর্থ আগে অনেক কি ছিল, ব্যাপক ছিল, কিন্তু এটা কি হচ্ছে, পরে সময়ের সাথে সাথে সীমিত হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। সেই সীমিত অর্থে ব্যবহার হতে থাকলে তখন তাকে বলা হচ্ছে অর্থের সংকোচন। মানে অর্থটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে। আহার, আগে অর্থ মানে আগে বোঝানো হতো আহার বললে সব ধরনের খাবারকে, তাই না? আগেকার মানুষ যদি আহার বলতো তাহলে কিন্তু সব ধরনের খাবারকে বোঝানো হতো। কিন্তু যদি এখন আহার বলা হয় তাহলে শুধু এখন দুপুর বা রাতের খাবারই বোঝানো হয়। অর্থের ক্ষেত্রটা কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। শুধুমাত্র দুপুরের খাবার, শুধুমাত্র রাতের খাবারকে বোঝানো হচ্ছে, দুপুর বা রাতের খাবারকে, সব খাবারকে কিন্তু আহার বলা চলে না এখন। এটি কি হচ্ছে, শব্দের অর্থের সংকোচন হচ্ছে। যখন আমাদের অর্থের ক্ষেত্রটা ছোট হয়ে যাবে তখন সেটা অর্থের সংকোচন ঘটবে। দেখো, একটা আমি খুব ভালো সংজ্ঞা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। যখন শব্দের অর্থ বড় থেকে ছোট হয়ে যায়
তখন তাকে অর্থের সংকোচন বলা হয়। এর থেকে সহজ ভাষা আমার মনে হয় না আর কিছু হয়, তাই না? তোমরা যথেষ্ট বড় হয়েছো, হ্যাঁ, তোমরা এইটুকু অর্থের মিনিংটা বুঝে যাচ্ছ, অর্থটা বুঝে যাচ্ছ, তাই না? তো আশা করছি তোমরা এটাও বুঝে গেলে। এরপরে নেক্সট কি রয়েছে চলো দেখা যাক, অর্থের প্রসারণ। অর্থের প্রসারণ জিনিসটা কি? যখন কোনো শব্দের অর্থ আগে খুব সীমিত ছিল, এটা কিন্তু ঠিক ওটার বিপরীত। ওই দুটো যেমন বিপরীত ছিল, উৎকর্ষ অপকর্ষ, এটাও ঠিক বিপরীত। প্রসারণ, প্রসারণটা হচ্ছে সীমিত ছিল কিন্তু সেটা পরে আরও অনেক অর্থে ব্যবহার হতে থাকে, তাকে বলা হচ্ছে অর্থের প্রসারণ। মানে কি হচ্ছে, বড় হয়ে যায়, দিনের পর দিন সেটা বাড়তে থাকে আর কি, বেড়ে গেছে। যখন একটা সময় খুব অল্প পরিমাণে ছিল, সীমিত ছিল, খুব ছোট অর্থে ব্যবহৃত হতো, কিন্তু সেটা পরে আরও অনেক বড় অর্থে ব্যবহার করা হচ্ছে, সেটাই হচ্ছে অর্থের প্রসারণ। নামগুলো মনে রাখবে আর আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছি সেগুলো মনে রাখবে, তাহলেই বুঝে যাবে কোনটা কি। হ্যাঁ, একটু সহজ করে বুঝতে হবে। গ্রামার পার্ট অতি সহজ বুঝলেই, আর না বুঝলেই অতি কঠিন, তাই না? দেখো একটা এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করেছি, কলম। আগে কলম মানে বোঝানো হতো লেখার কলম, কলম মানেই জানতো যে লেখার কলম, কিন্তু এখন কি অর্থে ব্যবহার হচ্ছে, লেখার যন্ত্র, লেখালেখির প্রতীক কলমকে ধরা হচ্ছে। মানে অর্থের যে পরিধি সেটা কিন্তু এখন অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। অর্থের তাহলে কি হচ্ছে, প্রসারণ ঘটছে। যখন অর্থের পরিমাণটা বেড়ে যাচ্ছে সেটা অর্থের প্রসারণ ঘটছে আমরা ধরে নেব, বা আমাদের সেটা বুঝতে হবে। আমরা এক্সাম্পলটা থেকে জানতে পারলাম যে এটা কিভাবে অর্থের প্রসারণ হলো। এরপরে আমি ছোট্ট একটা সংজ্ঞা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, শব্দের অর্থ যখন ছোট থেকে বড় হয়ে যায়, ঠিক বিপরীত, যেমন আমি আগেরটা পড়ালাম যে বড় থেকে ছোট, এটা ছোট থেকে বড় হয়ে যায়, তখন তাকে অর্থের প্রসারণ বলে। আশা করছি তোমরা প্রতিটা মানে এই চারটি যে দিয়েছিলাম চারটিই তোমরা ভালোভাবে বুঝলে। এছাড়া তোমাদের দেখো আমি একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, তোমরা খাতার মধ্যে অবশ্যই এটা নোট ডাউন করবে। উৎকর্ষ, অপকর্ষ, সংকোচন, প্রসারণ, এই চারটি তোমাদের সিলেবাসে রয়েছে। উৎকর্ষ মানে হচ্ছে বাড়ে, সবসময় বাড়বে। অপকর্ষ মানে হচ্ছে কমে, কি হচ্ছে সেটা কমছে, বাড়া থেকে কমছে। ঠিক উৎকর্ষ অপকর্ষ অপোজিট। সংকোচন অর্থ হচ্ছে ছোট হয়, প্রসারণ অর্থ হচ্ছে বড় হয়, এটা এ দুটো কি হচ্ছে অপোজিট। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর যদি তোমাদের পড়ানোটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে এক্সামের আমি আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম। তোমরা ভালোভাবে এক্সাম দিও, এক্সাম খুব ভালো হবে। তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে তোমরা নিয়েছো, হয়তো তোমাদের প্রস্তুতি যদি ভালো থাকে তোমাদের এক্সাম খুব ভালো হবে। চেষ্টা করো, সফল হবে। চলো আজকের ভিডিওটা তাহলে আমার এই পর্যন্তই থাকলো।